একেবারে খুবই সহজ, হাতের মুঠোয় থাকা একটা ম্যাচ আমরা যে শেষমেশ ইংল্যান্ডের কাছে এইভাবে হেরে গেলাম। এতে আমি মনে করি ভারতের ব্যাটিং আর বোলিং ইনিংসের সময় অজস্র ভুল সিদ্ধান্ত ওই জায়গায় নেওয়া হয়েছে। অন দ্য ফিল্ড ক্যাপ্টেন সূর্যকুমারের ডিসিশন বলুন, কিংবা মাঠের বাইরে থেকে টিম ম্যানেজমেন্টের কিছু ওই জায়গায় ডিসিশন শেষমেশ ভারতের জন্য একবারে ব্যাকফায়ার করেছে। তার জন্যই আমাদের এই হাতের গ্রিপে থাকা ম্যাচটাও একবারে শেষ পর্যন্ত ইংল্যান্ডের কাছে হেরে গিয়ে আজ আমরা যদি জিততে পারতাম সিরিজটা, কিন্তু আমরা আজকেই সিল করে ফেলতে পারতাম। কিন্তু সেইটা ইংল্যান্ড আর শেষমেশ হতে দিল না। আমি মনে করি আজকে ইংল্যান্ড যে 171 তুলেছিল, এইটা এখন খুব ভালো একটা ব্যাটিং উইকেট ছিল। কাইন্ড অফ বলতে গেলে এটা ওই পার্ট স্কোরেরই প্রায় সমান ছিল। এই জায়গায় ইংল্যান্ড একটা সময় এমন পজিশনে চলে গেছিলো 200+ তোলাটা তাদের জন্য জাস্ট সময়ের অপেক্ষা ছিল। আমি মনে করি চেন্নাইয়ে ভারত যে ওই 166 তাড়া করে জিতেছিল, ওইটা বরং অনেক ডিফিকাল্ট একটা ফেস থেকে, অনেক ডিফিকাল্ট একটা উইকেট থেকে ভারত কিন্তু রানটা খুব ভালোভাবে চেস করেছিল। তার জন্য ওই তিলক ভার্মার ডেফিনেটলি ওই জায়গায় ক্রেডিটটা প্রাপ্য ছিল, কারণ তিনি উইকেটের এক পাশ একবারে শেষ পর্যন্ত আগলে রেখে ম্যাচটা ফিনিশ করেছিলেন। এই দিন মূলত ভারতের ওই একজন পার্টিকুলার ব্যাটারেরই অভাব ছিল, যার গাইডেন্সে ভারত এই রানটা শেষমেশ সাকসেসফুলি চেস করতে পারেনি। তো ভারত ইংল্যান্ড এই তৃতীয় টি20 ম্যাচের টস জিতেছিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব আগের দুই ম্যাচের মতোই। তো এই জিতে তিনি এই দিন বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর ভারতের একাদশে এদিন একটা চেঞ্জ হয়েছিল, মোহাম্মদ শামি এসেছিলেন একাদশে ওই আশদীপ সিংয়ের বদলে। তো ইংল্যান্ডের ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি। ফিল সল্ট ওই শামির দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে শুরু করলেও ঠিক তার পরের বলেই ওই হার্দিক পান্ডিয়ার বলে কাভারের উপর দিয়ে শট খেলতে গিয়ে তিনি ক্যাচ আউট হয়ে গেলেন। ফলে সব 7 রানে ইংল্যান্ডের প্রথম উইকেটের পতন ঘটল। এরপর দ্বিতীয় উইকেটে ইংল্যান্ডের আরেক ওপেনার বেন ডাকেট আর তাদের ক্যাপ্টেন জস বাটলারের মধ্যে 76 রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটাই মূলত ভারতকে একবারে চোখ রাঙাচ্ছিল সেই সময়। এই দুজন বলতে গেলে ওই প্রথম পাওয়ার প্লের মধ্যেই 52 রান তুলে ফেলে। ওই জস বাটলার আগের দুই ম্যাচে তিনি বলতে গেলে মূলত মেরে খেলছিলেন বা ভারতের বোলারদের উপর চার্জ করছিলেন। এই দিন সেই দায়িত্বটা তুলে নিয়েছিলেন বেন ডাকেট। ওই বেন ডাকেটের অ্যাটাকিং ইনিংসের জন্য জস বাটলার এই দিন আবার কিছুটা ওই কাইন্ড অফ ওই অ্যাঙ্করিং রোল প্লে করছিলেন। তো এদের পার্টনারশিপটাকে ভাঙন ধরান ওই নবম ওভারে বোলিংয়ে এসে বরুণ চক্রবর্তী। তো বরুণ চক্রবর্তী এসে ওই জস বাটলারকে তিনি একটা রিভার্স সুইপ খেলতে বাধ্য করলেন। কিন্তু ওই জস প্রথমে আম্পায়ার ওটাকে আউট দেননি, তারপরে ভারত রিভিউ নিয়ে দেখলো ওইটা একটা সামান্য ইনসাইডের ছিল। ওই জায়গায় ভারত ওটাকে রিভিউ নিয়ে দেখলো জস বাটলারের ওটা এজ লেগে কিপার সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ গেছিল। ফলে বাটলার 24 রান করে ওই জায়গায় আউট হয়ে যান। ইংল্যান্ডের ওই জায়গায় সেকেন্ড উইকেটের পতন ঘটেছিল। এর ঠিক পরেই ওই বেন ডাকেট নিজের 50টা পেয়ে গেছিলেন মাত্র 26 বলেই। আর তার ঠিক পরেই ওই বেন ডাকেটের উইকেটটা ওই জায়গায় তুলে নিয়েছিলেন আকসার প্যাটেল। তো বেন ডাকেট একেবারে সেট হয়ে 51 রান করে তিনি আউট হয়ে গেলেন। ইংল্যান্ডের তার সাথে তৃতীয় উইকেটের পতন ঘটলো। এরপর ওই হ্যারি ব্রুক তার তিনি আগের দিনের মতো নিজের ইনিংসটাকে খুব বেশি বড় করতে পারেননি। রবি বিষ্ণুর একটা কাইন্ড অফ ড্রিম ডেলিভারিতে, যে কোনো লেগ স্পিনারের ওটা ড্রিম ডেলিভারি বলতে হবে, একবারে অফ স্টাম্পের কতটা বাইরে থেকে বল পিচ আপ করিয়ে যেভাবে গুগলিটা তিনি টার্ন করিয়ে ভেতরের দিকে নিয়ে গেলেন, বলতে গেলে এক প্রকার ওই আবারও বলছি ড্রিম ডেলিভারি ছিল। তো হ্যারি ব্রুক ওইখানে বোল্ড হয় 8 রান করে তিনি আউট হয়ে গেলেন। ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 108 রানে 4 উইকেট। এরপরে বলতে গেলে ভারতের ইনিংসে পার্টিকুলারলি বোলিং ইনিংসে ম্যাজিক দেখালেন বরুণ চক্রবর্তী। প্রথম 2 ওভারে বরুণ চক্রবর্তী নিয়েছিলেন মাত্র 1 উইকেট। তার স্পেলের শেষ 2 ওভারে তিনি নিয়ে নিলেন 4টা উইকেট। ওই পার্টিকুলারলি ইংল্যান্ডের ইনিংসে 14 আর 16 নম্বর ওভারে 14 নম্বর ওভারে এসে তিনি জোড়া ব্রেক থ্রু দিলেন ওই জেমি স্মিথ আর জেমি ওভারটনকে ফিরিয়ে। দুজনেই ডেঞ্জারাস ব্যাটার হয়ে উঠতেই পারতো শেষমেশ। তো তাদেরকে আগে ভাগে ফিরিয়ে তিনি ওই জায়গায় ভারতের জন্য বেশ ভালো একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিলেন। আরও সেটাকে বেটার করে দিলেন তার স্পেলের একেবারে লাস্ট ওভারে এসে ওই ইংল্যান্ডের ইনিংসের 16 নম্বর ওভারে। সেখানে তিনি এসে ফিরিয়ে দিলেন ওই আগের ম্যাচের ডেঞ্জারাস ব্রাইডন কার্স আর ইংল্যান্ডের আরেক টেলেন্ডার ওই জোফরা আর্চারকে। তো তার ফলে ইংল্যান্ডের স্কোরটা 16 ওভার শেষে হয়ে গেছিল 8 উইকেটে 127। তখন অল অফ আ সাডেন ম্যাচে পুরোপুরি ভারতই ফেভারিট, আর কোনো প্রশ্ন থাকতে পারে না। কারণ তখন ইংল্যান্ডের শেষ স্বীকৃত ব্যাটার বলতে একমাত্র ছিলেন লিয়াম লিভিংস্টোন। কিন্তু 17 নম্বর ওভারে রবি বিষ্ণুই তার স্পেলের লাস্ট ওভারে বল করতে এসে লিয়াম লিভিংস্টোনের কাছে তিনি 3টা ছক্কা খেয়ে গেলেন। আর ওই ওভারটা থেকে তিনি লিড করে দিলেন 19 রান। ফলে ওই জায়গায় 17 ওভার শেষে ইংল্যান্ডের স্কোরটা পৌঁছে যায় ওই 147-এ। এরপর তার ঠিক ভেরি নেক্সট ওভারেই হার্দিক পান্ডিয়া অ্যাটাকে এসে তিনি তুলে নিলেন ওই লিভিংস্টোনের উইকেটটা। তো তখন 147 রানে ইংল্যান্ডের 9 উইকেট পড়ে যায়। তখনও ইংল্যান্ডের ইনিংস শেষ হতে কিন্তু 17টা বল বাকি। কিন্তু এই শেষ 17 বলের মধ্যেই ওই তাদের দুই টেলেন্ডার ওই আদিল রশিদ আর ওইদিকে মার্কুট যোগ করে ফেলেন 24টা রান। তারা যে ওই জায়গায় খুব মেরে খেলেছে, বাউন্ডারি ওভার বাউন্ডারি ফুলজুরি ছুটিয়ে দিয়েছে, ব্যাপারটা কিন্তু তা মোটেও তা নয়। তারা ওই সিঙ্গেলস ডাবলস খেলতে খেলতেই শেষ উইকেটে 24টা রান যোগ করে ফেলে, যেটা একবারে শেষ মুহূর্তে গিয়ে বা শেষ পর্যায়ে গিয়ে ভারতের জন্য খুব ক্রুশাল হয়ে গেছিল। 147-এ 9 থেকে আমরা ইংল্যান্ডকে করে দিয়েছি 9 উইকেটে 171। তো যার ফলে ভারতের টার্গেটটা দাঁড়ায় 172 রানের।
তো সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা তারা আগের 2 ম্যাচের মতো আর কি বিধ্বংসী স্টার্ট এদিন মানে সেভাবে করতে পারেনি বললেই চলে। তো সঞ্জু স্যামসন ওই জায়গায় মানে ইনিংসের তৃতীয় ওভারে ওই জফরা আর্চারকে একটা বড় শট খেলতে গিয়ে টপ এজ হয়ে তিনি নিজের উইকেটটা ছড়িয়ে দিলেন। আর এরপর 3 নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তো তিলক ভার্মা আগের দিন 3 নম্বরে নেমে এত আর কি সফল হয়েছিলেন, এর আগেও মানে যে 2টা ম্যাচে তিনি 3 নম্বরে ব্যাটিং করেছিলেন সেঞ্চুরি পেয়েছিলেন। তো তাকে আবার এদিন মানে ব্যাটিং অর্ডারে আবার মানে ওলট পালট করে ভারতের টিম ম্যানেজমেন্ট পরীক্ষা করলো, কিন্তু পরীক্ষাটা তো একেবারেই দিন শেষে সফল হলো না। সূর্যকুমার মানে তার ওই মানে বিধ্বংসী মেজাজে তার ওই ট্রেডমার্ক শট তিনি খেলেই শুরু করেছিলেন, ওই ফাইন লেগের উপর দিয়ে ছক্কা মেরেছিলেন। তারপর জোফরা আর্চারকে ওই সেম একটা ওভারই তার স্লোয়ারটা পিক করে খুব সুন্দরভাবে পয়েন্টের উপর দিয়ে একটা বাউন্ডারি মেরেছিলেন, কিন্তু তারপর নিজের ইনিংসটাকে তিনি বড় করতে পারলেন না। ওই মানে ওই ফাইন লেগ ক্লিয়ার করে বড় শট খেলতে গেলেই তিনি নিজের উইকেটটা ছড়ে দিয়ে আসেন। আর অভিষেক শর্মাও কিন্তু মানে নিজের ইনিংসটা খুব দারুণভাবে স্টার্ট করেছিলেন, খুব মেরেই আর কি তিনি খেলছিলেন, 4টা-5টা বাউন্ডারিও তিনি মেরে দিয়েছিলেন, কিন্তু ওই একইভাবে ওই মানে ক্যাপ্টেন সূর্যার মতোই তিনিও নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। মাত্র 24 রান করেই তিনিও প্যাভিলিয়নের পথে হাঁটা দিয়েছেন। প্রথম পাওয়ার প্লের মধ্যে ভারত তুলতে পেরেছে 51 রান, কিন্তু ওই জায়গায় 3-3টা উইকেট হারিয়ে ফেলে, এটাই ভারতের জন্য অনেকটা ড্রব্যাক ছিল। কিন্তু এরপর ওই মানে 4th উইকেটে ওই আগের দিনের আর কি হিরো তিলক ভার্মা আর ওইদিকে হার্দিক পান্ডিয়ার মধ্যে একটা 20 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল, বেশ কমফোর্টেবল লাগছিল এই 2 ব্যাটারকে। কিন্তু এইখানে ছন্দপতনটা ঘটে গেল এই আদিল রশিদের একটা চমৎকার একটা ড্রিফটিং ডেলিভারিতে, একটা মানে লেগ স্পিনারের ওই জায়গায় ওটা ড্রিম ডেলিভারি বললে হবে, চমৎকার একটা লেগ ব্রেকে ওই জায়গায় মানে তিলক ভার্মার কাছে কোনো আনসারই ছিল না। ইনকামিং ডেলিভারিতে ওই জায়গায় তিনি বোল্ড হয়ে আউট হয়ে গেলেন মাত্র 20 রান করে। তো ওই জায়গায় আর কি তাদের পার্টনারশিপটা ভেঙে গেল। এরপর হার্দিক পান্ডিয়াকে জয়েন করেছিলেন ওয়াশিংটন সুন্দর। তো ওয়াশিংটন সুন্দরকে এদিন ব্যাটিং অর্ডারে প্রমোট করা হলেও তিনি সেই আর কি প্রতিদানটা একেবারেই দিতে পারলেন না, 15 বল খেলে মাত্র 6 রান করে তিনি আউট হয়ে গেছিলেন। এরপর আকসার প্যাটেল ক্রিজে এসেছিলেন, আকসার প্যাটেল আর হার্দিক পান্ডিয়ার মধ্যে এই জায়গায় 38টা রানের একটা পার্টনারশিপ গড়ে ওঠে। মূলত এই পার্টনারশিপটাই ভারতকে তখন ম্যাচ জয়ের কিছুটা স্বপ্ন দেখাচ্ছিল ঠিকই, কিন্তু মানে একটা সময় বোঝাই যাচ্ছিল যে ভারতের হাত থেকে এই ম্যাচটা প্রায় ছিটকেই গেছে, কারণ শেষ 5 ওভারে ভারতের প্রয়োজন ছিল 72 রান, হাতে 5টা উইকেট এই আকসার প্যাটেল আর এই হার্দিক পান্ডিয়া তখন ক্রিজে ছিলেন। শেষ 4 ওভারে প্রয়োজন ছিল 64 রান, আস্কিং রেট তখন ক্রমাগত বেড়েই যাচ্ছে। শেষ 3 ওভারে প্রয়োজন ছিল 54 রান, ওইদিকে তারা একটা করে 4 বা ছক্কা প্রত্যেক ওভারে মারলেও কিন্তু মানে সেইভাবে আপ টু দ্য মার্ক আর কি রানটাকে আর কি তাড়া করার মতো যে আর কি গতিতে রান তোলার কথা সেইটা তারা একেবারেই করতে পারেননি। তো এরপর আর কি ছন্দপতনটা ঘটে গেল, ওই আকসার প্যাটেলের উইকেটটা যখন ওই জায়গায় তুলে নিলেন ওই আর কি জফরা আর্চার, একটা মানে চেঞ্জ অফ পেসার ডেলিভারিতে আকসার প্যাটেল বড় শট খেলতে গেছিলেন, কিন্তু ওই শর্ট থার্ড ম্যানে তিনি ক্যাচ হয়ে আউট হয়ে গেলেন। তো হার্দিক পান্ডিয়া আর আকসার প্যাটেলের ওই পার্টনারশিপটা যখন ভেঙে গেল, ভারতের জয়ের আশাটাও বলতে গেলে অলমোস্ট প্রায় শেষের পথেই। কিন্তু তারপরেও ধ্রুব জুরেল কিন্তু মানে ওই লাইন আপে ছিলেন। তো ধ্রুব জুরেলকে আমি বুঝলাম না, মানে তাকে যখন ইনক্লুড করা হয়েছে তাকে দিয়েও কিপিংটাও করানো হয়নি, তো ব্যাটিংয়ে তো তাকে আর কি ওপরে পাঠানো উচিত ছিল। আগের দিন যেমন তাকে নাম্বার 5-এ পাঠানো হয়েছিল, এদিন তো তাকে সেই সুযোগটা দেওয়া হতেই পারতো। তো ধ্রুব জুরেলকে একাদশে খেলিও আমার মনে হয় খুব একটা লাভ হলো না, কারণ তার থেকে সঠিক মানে আউটপুটটা টিম ম্যানেজমেন্ট ঠিকভাবে বের করতে পারেনি। ধ্রুব জুরেল মোটেই নাম্বার 8-এর ব্যাটার নয়, তো সেই কারণেই ধ্রুব জুরেলও হতাশ করলেন। হার্দিক পান্ডিয়া ওই জায়গায় একটা বড় শট খেলেছিলেন, কিন্তু জেমি ওভারটনকে তার ঠিক পরের বলেই আর কি ওই একই টাইপের একটা শট খেলতে গিয়ে ওই আর কি মানে লং অফে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে এলেন। তো এরপর বলতে গেলে ধ্রুব জুরেল একটা ওই র্যাম শট খেলতে গিয়ে তিনিও কানেকশনটা ঠিকমতো করতে পারেননি, তিনিও আউট হয়ে গেলেন। এরপর মোহাম্মদ শামি শেষের দিকে নেমে একটা ছক্কা মেরেছিলেন। তারপর বরুণ চক্রবর্তী আর রবি বিষ্ণই ওই লাস্ট ওভারে ওই একটা একদম মানে ইনিংসের শেষ বলে একটা রবি বিষ্ণই বাউন্ডারি মারলো, মানে সেটা আপ টু দ্য মার্ক ছিল না, যথেষ্ট ছিল না, ফলে ভারতকে এই ম্যাচটা হারতে হলো 26 রানের ব্যবধানে। এবার তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই থার্ড টি20 ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি তাহলে কোনটাকে বলবেন? আপনারা বলতেই পারেন ইংল্যান্ডের ইনিংসের স্কোরটা ছিল একসময় 8 উইকেটে 127 16 ওভার শেষে, সেখান থেকে তারা শেষ 4 ওভারে তুলে ফেলে 44 রান মাত্র 1 উইকেট খুইয়ে, তাও ওই টেল এন্ডারদেরকে সাথে নিয়ে, যদি ওই লিয়াম লিভিংস্টোনের ওই একটা ওভারে কিছুটা ক্রেডিট ছিল। তো ডেফিনেটলি মানে 8 উইকেট মানে 127 রানে চলে যাওয়ার পর সেটা যখন আর কি স্কোরটা পৌঁছে যায় 171-এ, এটা ডেফিনেটলি অনেক বড় একটা টার্নিং পয়েন্টের দাবিদার। আবার বলতে পারেন ভারতের মানে সেভাবে কোনো বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি, ইংল্যান্ডের তাও একটা বড় পার্টনারশিপ হয়েছিল ওই জস বাটলার আর ওই বেন ডাকেটের মধ্যে। তো ভারতের এই দিন একটাও 50+ রানের পার্টনারশিপ হয়নি, কোনো ব্যাটারি আর কি বলতে গেলে সেইভাবে স্টেবল হয়ে নিজের ইনিংসটাকেও বড় করতে পারেননি, এটাকেও আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন। এছাড়া আপনারা বলতে পারেন ওই ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেটের যে 28 বলে 51 রানের যে ঝোড়ো ইনিংস, সেটাকেও আপনারা ডেফিনেটলি টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন। কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই থার্ড টি20 ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন? ওই মানে লিভিংস্টোন আউট হয়ে যাওয়ার পর ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেছিল 9 উইকেটে 147, সেখান থেকে তারা লাস্ট উইকেটের পার্টনারশিপে যোগ করে ফেলে 24 রান ওই মার্কুড আর আদিল রাশিদ মিলে। মানে এইটা তো বলতে গেলে কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। লিভিংস্টোনকে না হয় মানলাম তিনি মানে রেগুলার ব্যাটার, তিনি রান তুলতেই পারেন,
কিন্তু মানে লিভিংস্টোন আউট হয়ে যাওয়ার পরও তখনও কিন্তু ইনিংসের 17টা বল বাকি ছিল। এই 17টা বল যে ওই দুই ব্যাটার যে ফেস করলো, মানে টেল এন্ডার ব্যাটার, তো এইখানে যে তারা 24টা রান তুলে ফেললো, এটাই আমার কাছে মনে হয় এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। কারণ ভারত কিন্তু শেষমেশ ম্যাচটা হেরেছে 26 রানের ব্যবধানে। তো আর কি ওই ইংল্যান্ডের ইনিংসের ওই লাস্ট উইকেটের 24 রানের পার্টনারশিপটাকেই আমার মনে হয় এই থার্ড টি20 ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। একমত হবেন নিশ্চয়ই আমার সাথে, যদি না হন তাহলে ডেফিনেটলি আপনার টার্নিং পয়েন্টটা কমেন্টে জানাবেন।